আজকের মুভি এক্সপ্লানেশনে আমরা দেখব এমন এক কাহিনী যেখানে অন্ধকার কেবল রাতের আধারে নয়, লুকিয়ে থাকে আমাদের অতি পরিচিত মুখগুলোর আড়ালে। জয়ী নামের মেয়েটি যখন তার অফিসের প্রভাবশালী বসের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করে, তখন শুরু হয় এক অসম লড়াই। একদিকে ক্ষমতা আর প্রভাব, অন্যদিকে একাকী এক মেয়ের অস্পষ্ট স্মৃতি। কিন্তু এই গল্পের মোড় ঘুরে যায় তখন, যখন জয়ীর মামলা লড়তে এগিয়ে আসেন এক দৃঢ়চেতা নারী আইনজীবী। তদন্তের গভীরে যেতে বেরিয়ে আসে পরকীয়া, ঈর্ষা আর ক্ষমতার লড়াইয়ের এক বিভৎস কঙ্কাল। যাকে সবচেয়ে বেশি বিশ্বাস করা হয়েছিল সেই কি ছিল আসল অপরাধী, নাকি এই গোটা ঘটনাটি ছিল কাউকে ফাঁসানোর এক পরিকল্পিত নীল নকশা? বন্ধুত্বের আড়ালে লুকিয়ে থাকা শত্রুতা আর বিশ্বাসের সুযোগ নিয়ে করা এক চরম বিশ্বাসঘাতকতার গল্প আজ আমরা বলবো, যেখানে ন্যায় বিচার পাওয়ার লড়াইয়ে একজনকে বিসর্জন দিতে হয় তার নিজের সংসার আর ভালোবাসা। শেষ পর্যন্ত কি জয়ী সেই মুখোশধারী অপরাধীকে চিহ্নিত করতে পারবে? রহস্য, রোমাঞ্চ আর প্রতিবাদের এই হাড় হিম করা কাহিনী নিয়ে তৈরি আদালত ও একটি মেয়ে সিরিজটি। তো চলুন সাসপেন্স থ্রিলার এই সিরিজটির এক্সপ্লানেশন শুরু করা যাক। নিউ ইয়ারের চারদিকে যখন সবাই আনন্দ উৎসবে মেতে আছে, ঠিক সেই সময় জয়ী নামের একটি মেয়ে মাতাল অবস্থায় একটি থানার সামনে এসে দাঁড়ায়। তাকে ওভাবে দাঁড়িয়ে থাকতে দেখে এক পুলিশ অফিসার এগিয়ে এসে জিজ্ঞাসা করেন তার সমস্যা কি। জয়ী জানায় সে কোনো পুরুষ পুলিশের সাথে কথা বলবে না, তার একজন লেডি অফিসার প্রয়োজন। পুলিশ অফিসার তাকে জানান যে থানায় একজনই লেডি অফিসার আছেন, তবে তিনি বড়বাবুর সাথে ডিউটিতে বাইরে গেছেন। তাকে পাশের একটি টেবিলে অপেক্ষা করতে বলা হয়। সেখানে বসে থাকার সময় হাজতে থাকা আসামিরা জয়ীকে দেখে নোংরা মন্তব্য এবং ইফটিজিং করতে শুরু করে। কিছুক্ষণ পর লেডি অফিসার ফিরে এলে জয়ীকে অন্য একটি রুমে নিয়ে যাওয়া হয় এবং তদন্তের স্বার্থে ক্যামেরা অন করা হয়। অফিসার জয়ীর অবস্থা দেখে জানতে চান তিনি মদ্যপান করেছেন কিনা। জয়ী সরাসরি উত্তর দেয় যে তাকে ধর্ষণ করা হয়েছে। সে জানায় নিউ ইয়ারের রাতে তার অফিসের বস ডিকে স্যারের বাড়িতে একটি পার্টির আয়োজন করা হয়েছিল। সেখানে জয়ী 3 প্যাক ড্রিঙ্কস পান করেছিল। অফিসার যখন জানতে চান ককটেল কে বানাচ্ছিল, জয়ী ক্ষোভের সাথে ডিকে স্যারের নাম নেয়। ওই দিন ডিকে স্যার নিজের হাতে জয়ীর জন্য ড্রিঙ্কস তৈরি করেছিলেন। জয়ী জানায় ওই দিন সকালে একটি কাজের ভুলের জন্য সে স্যারের কাছে ক্ষমা চেয়েছিল এবং ডিকে স্যারও খুব স্বাভাবিকভাবে জানিয়েছিলেন যে তিনি রাগ করেননি। কিন্তু বর্তমানে জয়ীর দাবি তার ড্রিঙ্কসে কিছু মেশানো হয়েছিল, কারণ সাধারণত মদ্যপান করলে সে কিছুই ভুলে যায় না। কিন্তু ওই রাতে ড্রিঙ্কস করার 1-1.5 ঘন্টার মধ্যেই সে সব স্মৃতি হারিয়ে ফেলে। জয়ীর মতে ডিকে স্যার একজন মুখোশধারী ব্যক্তি এবং এই কাজ তিনিই করেছেন। অফিসার তখন জয়ীর অফিসের ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জানতে চান। অতীতে দেখা যায় অফিসের অন্যতম ঊর্ধ্বতন কর্মকর্তা রাজদীপ জয়ী তার কাজের জন্য তাকে পুরস্কৃত করেছেন। সেই সময় ডিকে স্যার সেখানে উপস্থিত হয়ে জয়ী তাকে নিয়ে রসিকতা করে বলেন যে জয়ী তার জীবনে অনেক দেরি করে এসেছেন, না হলে হয়তো আগেই তাকে বিয়ে করতেন। জয়ী তখন বেশ কড়াভাবেই উত্তর দেয় যে সেলিব্রেট করার জন্য তার বন্ধু বান্ধব আছে এবং ডিকে স্যার তার কাছে একজন অভিভাবক বা বড় ভাইয়ের মতো, তাই তার সাথে সেলিব্রেট করা সম্ভব নয়। জয়ী তার এই সোজাসাপটা কথা শুনে ডিকে স্যার সেদিন আর কথা না বাড়িয়ে চলে গিয়েছিলেন। বর্তমানে ফিরে পুলিশ অফিসার জানতে চান জয়ী ওই একই পোশাকে পার্টিতে গিয়েছিল কিনা। জয়ী তা জানায় সে পোশাক বদলে ফেলেছে। তার কাছে কোনো ছবি আছে কিনা জানতে চাইলে সে জানায় তার বান্ধবী প্রীতি ছবি তুলেছিল, কিন্তু ঘটনার সময় তার ফোনটি ভেঙে যায়। জয়িতা তার পারিবারিক অবস্থা বর্ণনা করতে গিয়ে জানায় যে তার বাড়িতে মা ছাড়া সবাই কর্মজীবী। ওই রাতে বাড়িতে জয়িতাকে না পেয়ে তার মা খুব চিন্তিত ছিলেন, যদিও তার বাবা বেশ শান্ত ছিলেন কারণ তার মেয়ে পার্টিতে গেছে বলে জানিয়েছিল। জয়িতার বয়ফ্রেন্ড বিতান খুবই মুক্তমনা একজন মানুষ এবং জয়িতার চলাফেরায় সে কখনোই বাধা দেয় না। ঘটনার দিন বিতানের ওই পার্টিতে থাকার কথা থাকলেও জরুরি কাজে সে যেতে পারেনি। ঘটনার পর জয়িতা যখন আতঙ্কিত হয়ে রাস্তায় বসেছিল, রাজদীপ তাকে উদ্ধার করে বাড়ি পৌঁছে দিয়েছিলেন। তদন্তের জন্য জয়িতা তার ওই রাতের পোশাকটির সাথে করে নিয়ে আসে। সে জানায় আতঙ্কের মুহূর্তে সে বুঝতে পারেনি কে ছিল সেই ব্যক্তি, কিন্তু লোকটা খুবই শক্তিশালী ছিল এবং জয়িতার বাধা দেওয়ার কোনো ক্ষমতা ছিল না। অফিসার যখন বলেন যে জয়িতা তো ডিকের ওপর সন্দেহ করছে, জয়িতা জানায় ডিকের তাকানো এবং ব্যবহার মোটেও ভালো নয়। জয়িতা আরো জানায় যে গত 4 বছর ধরে সে ডিকেকে সহ্য করছে এবং রাজদীপ স্যারের কাছে অভিযোগও করেছিল। রাজদীপ তাকে অভয় দিয়ে পার্টিতে আসতে বলেছিল এবং জানিয়েছিল যে ডিকে অতটাও খারাপ মানুষ নয়। এক পর্যায়ে থানার বড়বাবু ভেতরে প্রবেশ করেন এবং জয়িতার বয়ফ্রেন্ডের ব্যাপারে
বিস্তারিত জানতে চান। জানা যায় ওই ঘটনার মাত্র 8 ঘন্টা আগে জয়িতা তার বয়ফ্রেন্ড বিতানের সাথে ঘনিষ্ঠ হয়েছিল। পুলিশ যখন জয়িতার পারিবারিক পরিচয় এবং তার এই অভিযোগের গুরুত্ব নিয়ে প্রশ্ন তোলে, জয়িতা কিছুটা বিরক্ত হয়। সে স্পষ্ট করে বলে দেয় যে সে একজন প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে লড়াই করতে এসেছে এবং সে তার বয়ানে অটল। বাড়ির ভেতরে তখন চরম উত্তেজনা আর উৎকণ্ঠা। জয়িতার বড় ভাই বারবার ফোন করেও তাকে পাচ্ছিল না। ঠিক সেই সময় কলিং বেল বেজে ওঠে এবং দরজা খুলতেই জয়িতাকে বিধ্বস্ত অবস্থায় দেখে পরিবারের সবার বুঝতে বাকি থাকে না যে বড় কোনো অঘটন ঘটে গেছে। জয়িতার এই অবস্থা দেখে তারা সবাই শিউরে ওঠে এবং প্রশ্ন করে সে কি সত্যি পুলিশের কাছে অভিযোগ জানাবে? পুলিশ কি আদেও তার কথা বিশ্বাস করবে? মা কান্নায় ভেঙে পড়ে জয়িতাকে দোষারোপ করতে শুরু করেন। তিনি আক্ষেপ করে বলেন মেয়েকে বারবার বারণ করার সত্ত্বেও সে কেন এমন রাত বিরাতের চাকরি আর পার্টিতে যাওয়ার নেশা ছাড়লো না। জয়িতা তখন পাল্টা প্রশ্ন করে যে সব দোষ কি তবে তারই? তখন ভাই তাকে মনে করিয়ে দেয় যে সে নিজেও তো নিশ্চিত নয় অপরাধী আসলে কে, ডিকে নাকি অন্য কেউ। ভাই আরো ভয় পায় যে পুলিশের কাছে গেলে জানাজানি হবে, মিডিয়া আসবে এবং তার সরকারি চাকরির সম্মান ক্ষুণ্ণ হবে। জয়িতা বুঝতে পারে সবাই কেবল নিজেদের স্বার্থ নিয়ে ভাবছে। একমাত্র তার বাবা সব বাধা উপেক্ষা করে মেয়ের পাশে এসে দাঁড়ান এবং সাফ জানিয়ে দেন যে জয়িতা তার মেয়ে এবং সে লড়তে চাইলে তিনি তার সাথে আছেন। জয়িতার বাবা, ভাই এবং বয়ফ্রেন্ড বিতান থানার সামনে এসে পৌঁছান। ভাই এবং বিতান মিলে জয়িতাকে শিখিয়ে দেয় যে সে যেন পুলিশের কাছে বলে যে তার জীবনে বিতান ছাড়া আর কেউ ছিল না এবং সে সচরাচর মদ্যপান করে না। থানার ভেতরে বড়বাবু জয়িতার বয়ান আবারও নতুন করে নিতে শুরু করেন। তিনি লক্ষ্য করেন জয়িতার আগের বয়ানের সাথে এখনকার কথার কিছু অমিল রয়েছে। জয়িতা আগে সরাসরি ডিকের কথা বললেও এখন কিছুটা দ্বিধায়। তবে জয়িতা স্পষ্ট মনে করার চেষ্টা করে যে তখন রাত 3:10 সে যখন ওয়াশরুমে যেতে চায় তখন ডিকে তাকে পথ দেখিয়ে নিয়ে গিয়েছিল। এমনকি ডিকে তাকে বলেছিলেন দরজা বন্ধ না করতে যাতে মাথা ঘুরে পড়ে গেলে সাহায্য করা যায়। জয়িতার বিশ্বাস ওই ঘরটিতে ডিকেই ছিল। বাড়ির লোক ভেতরে ঢুকছে শুনে জয়িতা রেগে থানা থেকে বেরিয়ে যায়, কারণ সে জানে তার বয়ফ্রেন্ডও একসময় তাকে মামলা করতে নিরুৎসাহিত করেছিল। তবে জয়িতার বাবা পুলিশকে জানিয়ে দেয় তার মেয়ে এই লড়াইয়ের শেষ দেখে ছাড়বে। থানা থেকে বেরিয়ে জয়িতা তার অফিসের অন্য বস রাজদীপ স্যারের বাড়িতে চলে যায়। সেখানে রাজদীপের স্ত্রী সেবন্তীর সাথে তার দেখা হয়। রাজদীপ তখন তার স্ত্রীকে বলছিলেন যে ডিকের সাথে পার্টনারশিপ রাখা আর সম্ভব নয়, কারণ ডিকে অতিরিক্ত মদ্যপান করে জয়িতার সাথে খারাপ ব্যবহার করেছে। রাজদীপ আরো জানায় তিনি পার্টি শেষে পার্কের দিকে ফেরার সময় জয়িতাকে পাগলের মতো দৌড়াতে দেখে তাকে গাড়ি করে বাড়িতে পৌঁছে দিয়েছিলেন। সেবন্তী জয়িতাকে সান্ত্বনা দেন এবং তাকে একটি ঘরে বিশ্রাম নিতে বলেন। তিনি জয়িতাকে কড়া নির্দেশ দেন যেন শরীর না ধোয় বা কাপড় না বদলায়, কারণ এগুলোই পরে ফরেনসিক প্রমাণ হিসেবে কাজ করবে। পরদিন সকালে পুলিশ অফিসার ডিকের বাড়িতে হানা দেয় এবং তল্লাশি শুরু করেন। ডিকের মাথায় ব্যান্ডেজ দেখে পুলিশ সন্দেহ করলে ডিকে জানান তিনি সিঁড়ি থেকে পড়ে গিয়ে মাথায় আঘাত পেয়েছিলেন এবং ভোর 4টা পর্যন্ত অজ্ঞান ছিলেন। পুলিশ যখন জানায় তার বিরুদ্ধে ধর্ষণের মামলা হয়েছে, ডিকে আকাশ থেকে পড়েন। থানায় নিয়ে আসার পর ডিকের বয়ান অনুযায়ী পার্টি থেকে রাজদীপ আগেই বেরিয়ে গিয়েছিলেন এবং পরে এক এক করে সবাই চলে গেলে জয়িতা ওয়াশরুমে যাওয়ার জন্য ডিকের সাহায্য চেয়েছিল। ডিকে তাকে রাস্তা দেখিয়ে দিয়ে নিজে বাইরে দাঁড়িয়েছিলেন। এরপর কি হয়েছে তার মনে নেই। ইতিমধ্যে সেবন্তী লয়ার হিসেবে জয়িতার সাথে থানায় আসে। ডিকেকে দেখে জয়িতা এড়িয়ে গেলেও ডিকে তাকে সত্যিটা বলার জন্য অনুরোধ করতে থাকে। তবে ডিকেকে আটক করা হয়। জয়িতার পরিবার জানতো ডিকে একজন প্রভাবশালী ব্যবসায়ী, তাই সে নিশ্চয়ই হাত গুটিয়ে বসে থাকবে না। ঠিক তাই হলো। ডিকের জামিনের জন্য বড় বড় উকিলদের কাছে তদবির শুরু হয়ে যায়। অন্যদিকে হাসপাতালে জয়িতার শারীরিক পরীক্ষা শুরু হয়, যেখানে ভয় আর আতঙ্কে বারবার কুঁকড়ে উঠছিল মেয়েটি। অবশেষে মামলাটি আদালতের কাঠগড়ায় গড়ায়। সেখানে ডিকের পক্ষে উকিল দাবি করেন যে ফরেনসিক রিপোর্ট অনুযায়ী ডিকে ঘটনার পর 3 ঘন্টা অজ্ঞান ছিলেন। তারা আরো জানান যে জয়িতার পাকস্থলী থেকে প্রচুর পরিমাণ অ্যালকোহল এবং একটি বিশেষ ড্রাগ পাওয়া গেছে। ডিকের উকিল অত্যন্ত কুরুচিপূর্ণভাবে জয়িতাকে জেরা করতে শুরু করেন, যা জয়িতাকে মানসিকভাবে বিধ্বস্ত করে ফেলে। আদালতের শুনানিতে ডিকের আইনজীবী অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে ফরেনসিক রিপোর্ট পেশ করে বলেন যে ঘটনার পর ডিকে প্রায় 3 ঘন্টা বেহুশ ছিলেন। অন্যদিকে সেবন্তী পাল্টা যুক্তি দিয়ে জানান জয়িতার পাকস্থলী পরীক্ষা করে সেখানে প্রচুর পরিমাণ অ্যালকোহল এবং ফ্লুনাইট্রাজিপাম নামে এক ধরনের ড্রাগ পাওয়া গেছে। সেবন্তী সরাসরি ডিকেকে প্রশ্ন করেন যে ড্রিঙ্কসটা যেহেতু সে নিজের হাতে বানিয়ে দিয়েছিল, তবে কি ড্রাগটাও তিনিই মিশিয়েছিলেন? ডিকে কোনো উত্তর না দিয়ে মাথা নিচু করে চুপ করে থাকে।
এরপর ডিকের আইনজীবী জয়িতাকে জেরা করতে কাঠগড়ায় দাঁড় করান। তিনি অত্যন্ত কুরুচিপূর্ণ এবং বিব্রতকর সব প্রশ্ন করতে শুরু করেন। আইনজীবী জয়িতাকে খোঁচা দিয়ে বলেন যে ডিকে যখন তাকে জড়িয়ে ধরে দোতলার ওয়াশরুমে নিয়ে যাচ্ছিল তখন তিনি কেন চিৎকার করেননি বা নিজেকে ছাড়ানোর চেষ্টা করেননি। জয়িতা কান্নায় ভেঙে পড়ে আর বলেন যে তার কিছুই মনে নেই। উকিল আরো নিচ স্তরে নেমে প্রশ্ন করেন যে ঘটনা কি দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘটেছিল নাকি মেঝেতে ফেলে। এমন সব অশ্লীল প্রশ্নের কারণে লজ্জায় জয়িতার দাদা ও ভাই আদালত কক্ষ থেকে বেরিয়ে যান। উকিল জয়িতার স্মৃতিশক্তির উপর সন্দেহ তৈরি করতে তাকে ওয়াশরুমের রং বা তোয়ালের রং নিয়ে প্রশ্ন করেন। জয়িতা ভুল উত্তর দিলে উকিল উপহাস করে বলেন যে যেই মেয়ে সাধারণ জিনিসের রং মনে রাখতে পারে না সে কি করে নিশ্চিত হয় যে আসামি ডিকে। এমনকি ফরেন্সিক রিপোর্টে জয়িতার শরীরে ডিকের ডিএনএ বা বীর্য পাওয়া যায়নি, বরং অন্য এক ব্যক্তির অস্তিত্ব পাওয়া গেছে। ডিকের শরীরেও কোনো ধস্তাধস্তির চিহ্ন নেই। এই সব যুক্তিতে জয়িতার কেসটা দুর্বল হয়ে পড়ে এবং সে মানসিকভাবে পুরোপুরি ভেঙে পড়ে। বাড়ি ফেরার পথে জয়িতার হঠাৎ একটি পাথরের আংটির কথা মনে পড়ে। সে সেবন্তীকে বলে এমন একটি আংটি সে ডিকের হাতে দেখেছিল, কিন্তু সেবন্তী তাকে অবাক করে দিয়ে জানায় যে এই একই ধরনের আংটি রাজদীপের হাতেও থাকে, কারণ ডিকে নিজে তাকে এটি উপহার দিয়েছিলেন। সেবন্তী রাতে বাড়ি ফিরে গোপনে তার স্বামী রাজদীপের হাত পরীক্ষা করে দেখেন, কিন্তু সেখানে আংটিটি ছিল না। এর মধ্যে জয়িতা আরো কিছু আবছা স্মৃতি মনে পড়তে থাকে। সে লক্ষ্য করে ডিকে ধূমপান করেন না, অথচ সেই রাতে ওয়াশরুমে স্পষ্টভাবে একটি লাইটারের মিউজিক এবং শব্দ শুনতে পেয়েছিল। সে দ্রুত সেবন্তীকে ফোন করে বিষয়টি জানায়। সেবন্তী তাকে দেখা করতে বলেন। জয়িতা আরো মনে করার চেষ্টা করে যে সেখানে একটি ভাল্লুকের মুখোশ ছিল এবং লোকটির হাতে একটি ঘড়ি ছিল, তবে ঘড়ির সময় এবং জয়িতার বেরিয়ে আসা সময়ের মধ্যে বড় ধরনের একটা গোলমেল ছিল। সেবন্তী বুঝতে পারেন ডিকের সাথে জয়িতার কোনো ফরেন্সিক প্রমাণ না থাকা সত্ত্বেও কেন জয়িতা তাকেই দোষী ভাবছে। পুলিশ হয়তো কোনো বড় প্রমাণ গোপন করছে অথবা ইচ্ছাকৃতভাবে এভিডেন্স টেম্পার করার চেষ্টা করছে। জয়িতার স্মৃতিগুলোকে আরো স্পষ্টভাবে উদ্ধার করার জন্য সেবন্তী তখন মণি নামে একজন বিশেষজ্ঞের শরণাপন্ন হওয়ার সিদ্ধান্ত নেন। সেবন্তী যখন মণির সাথে কথা বলছিলেন ঠিক সেই সময় তার স্বামী রাজদীপ সেখানে চলে আসে। রাজদীপ জানতে চায় সে কার সাথে কথা বলছিল। সেবন্তী তখন জানায় যে সে জয়িতার কেস নিয়ে মণির সাথে কথা বলছে। তখন রাজদীপ কিছুটা অসন্তুষ্ট হয়ে বলে এই কেসটা তার না নিলেই ভালো হতো, কারণ এই মামলার বিবাদী তার দীর্ঘদিনের ব্যবসায়িক পার্টনার। সেবন্তী দৃঢ়ভাবে উত্তর দেয় যে যদি ডিকে কোনো ভুল না করে থাকে তবে সে অবশ্যই মুক্তি পাবে। এদিকে রাজদীপ ডিকের সাথে দেখা করতে যায়। রাজদীপ তাকে বলে যে তারা 2011 সাল থেকে একসাথে ব্যবসা করছে আর এমন একটা অভিযোগ ওঠায় সে লজ্জিত। ডিকে আত্মবিশ্বাসের সাথে জানায় যে সে নির্দোষ এবং কোনো অন্যায় করেনি। রাজদীপ পাল্টা যুক্তি দেয় যে অভিযোগের সত্যতা যাই হোক, এই ঘটনায় অফিসের স্টাফদের কাছে তার সম্মান নষ্ট হচ্ছে। অন্যদিকে জয়িতা তার ভাইয়ের সাথে কথা বলে। তার ভাই জানায় যে ফরেন্সিক রিপোর্ট ছাড়া জয়িতার বয়ানের সাথে মেলানোর মতো কোনো শক্ত প্রমাণ তারা পাচ্ছে না। তবে জয়িতা আত্মবিশ্বাসী যে এই মামলা সে জিতবে। সেবন্তী জয়িতাকে নিয়ে মনোরোগ বিশেষজ্ঞ মনির কাছে যায়। মনি একটি মনস্তাত্ত্বিক পরীক্ষা করার সময় জয়িতাকে বোঝান যে অনেক স্মৃতি আমাদের অবচেতন মনে রয়ে যায়, যা সজ্ঞানে মনে পড়ে না কিন্তু মাঝে মাঝে ফিরে আসে। চা খাওয়ার সময় জয়িতার হঠাৎ মনে পড়ে ঘটনার দিন সে একটি বিশেষ ধরনের ঘ্রাণ বা স্মেল পেয়েছিল যা ছেলেরা ব্যবহার করে। জয়িতার এই কথা শুনে সেবন্তীর মনে এক ধরনের খটকা লাগে এবং সে কিছু একটা আন্দাজ করার চেষ্টা করে। বাড়ি ফিরে সেবন্তী রাজপ্রদীপকে প্রস্তাব দেয় তারা ডিকের বাড়িতে যাবে। তারা ডিকের বাসায় গেলে ডিকের স্ত্রী পৃথা তাদের সাথে বেশ রুক্ষ আচরণ করে। পৃথা বিরক্ত হয়ে বলেন যে জয়িতা আর কোনো উকিল না পেয়ে শেষ পর্যন্ত সেবন্তীকেই বেছে নিল। সেবন্তী পেশাদারিত্বের খাতিরে এবং একজন নারী হিসেবে এই কেসটি লড়াইয়ের যৌক্তিকতা তুলে ধরেন। তাদের মধ্যে এই নিয়ে কথা কাটাকাটি শুরু হয়। এরই মধ্যে জয়িতার সাথে গোপন কোনো এক ব্যক্তির দেখা হয়। সে ব্যক্তি জানায় যে পুলিশ অনেক তথ্য পেলেও প্রভাবশালী কারোর নির্দেশে সেগুলো প্রকাশ করছে না। সে জয়িতাকে একে একে সব রহস্য খুলে বলতে শুরু করে। অন্যদিকে জয়িতার পরিবারের দুশ্চিন্তা কমছে না। তার মা ও বাবা জয়িতার ভবিষ্যৎ নিয়ে চিন্তিত হলেও ভাই তাদের আশ্বস্ত করে যে সেবন্তী খুব ভালো উকিল এবং সে জয়িতাকে জয়ী করবেই। আদালতের পরবর্তী শুনানিতে ইনভেস্টিগেশন অফিসার আলোককে কাঠগড়ায় দাঁড় করানো হয়। আলোক সরাসরি জয়িতাকে মিথ্যাবাদী বলে অভিহিত করেন এবং জানান যে তদন্তে তারা সম্মানহানির কোনো চিহ্ন পাননি। এরপর ডিকের মাথায় ড্রেসিং করা কম্পাউন্ডার অনন্তবাবুকে ডাকা হয়। তিনি জানান যে ডিকের কপালে লাগা চোটটি আসলে একটি মূর্তির ভাঙা অংশের আঘাতে হয়েছিল, যা থেকে ধারণা করা যায় যে কারোর সাথে ধস্তাধস্তির ফলে এ চোট লাগেনি। একে একে অফিসের কর্মচারীরাও ডিকের বিরুদ্ধে জবানবন্দি দিতে শুরু করেন। আদালতে শুনানির এই পর্যায়ে মনোরোগ বিশেষজ্ঞ মনি উপস্থিত হন। ডিকের উকিল দাবি করেন যে যেহেতু তার মক্কেলের বিরুদ্ধে কোনো শক্ত প্রমাণ নেই তাই তাকে জামিন দেওয়া হোক, কিন্তু সেবন্তী এতে তীব্র আপত্তি জানান এবং মনিকে কাঠগড়ায় ডাকেন।
উনি জজকে বুঝিয়ে বলেন যে নেশাগ্রস্ত অবস্থায় একজন মানুষের স্মৃতি বিভ্রান্ত হতে পারে, যার ফলে স্থান, কাল বা ঘটনার সময় জয়ী তার বয়ানে কিছুটা অসঙ্গতি থাকাটা অস্বাভাবিক নয়। এরপরে গল্পের সবচেয়ে বড় মোড়টি আসে। সেবন্তী জজকে অনুরোধ করেন যে চূড়ান্ত রায় দেওয়ার আগে তিনি ডিকে ছাড়া অন্য একজনকে জেরা করতে চান। প্রতিপক্ষের উকিল বাধা দিলেও জজ সেবন্তীকে অনুমতি দেন। সেবন্তী তখন সবাইকে স্তম্ভিত করে দিয়ে নিজের স্বামী রাজদীপকে কাঠগড়ায় দাঁড় করান। রাজদীপ কিছুই বুঝতে পারছিল না, আর সেবন্তীর চোখে তখন জল। আসলে সেবন্তী আগে থেকে রাজদীপের বিরুদ্ধে কিছু প্রমাণ জোগাড় করেছিলেন। জয়িতা যখন এই সত্য জানতে পারে, সে তার দিদি সেবন্তীকে বলে যে নিজের সংসার ভেঙে সে যেন এই মামলা না লড়ে। জয়িতা দরকার হলে চাকরি ছেড়ে দেবে, কিন্তু সেবন্তী অনড়। সে জানায় রাজদীপ যে অপরাধী সেটা জানার পরেও সে যদি চুপ থাকে তবে আরো অনেক মেয়ের ক্ষতি হবে এবং সে সমাজকে অপরাধের আসল চেহারা দেখাতে চায়। সেবন্তী আদালতে যুক্তি দেখান যে ঘটনার রাতে দিবাকর বাবু যেহেতু জ্ঞান হারিয়ে পড়ে গিয়েছিলেন, সেই সুযোগে অন্য কেউ সেখানে এসে অপরাধ ঘটিয়ে থাকতে পারে। জয়িতা তখন আরো কিছু তথ্য প্রমাণ হিসেবে তুলে ধরে। প্রথমত, তার পুরনো নষ্ট হয়ে যাওয়া ফোনের ডাটা রিকভারি করে জানা গেছে ফোনটি রাত 12:58 বন্ধ হয়ে গিয়েছিল। দ্বিতীয়ত, সেই বিশেষ ঘুমের ওষুধের কথা ওঠে যা সাধারণ প্রেসক্রিপশন ছাড়া পাওয়া যায় না। সেবন্তী স্বীকার করেন যে এই ওষুধটি তার নিজের ড্রয়ারে ছিল এবং ডাক্তার তাকে এটি দিয়েছিলেন। তৃতীয় গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে জয়িতা সেই বিশেষ পারফিউমের গন্ধের কথা বলে। সে জানায় এই গন্ধটি ডিকে ব্যবহার করে না, কিন্তু রাজদীপ স্যারের শরীর থেকে সে মাঝে মধ্যে এটির ঘ্রাণ পেত। সেবন্তী আদালতে দাঁড়িয়ে বলেন যে ওই পারফিউমটি তিনি নিজেই তার স্বামীকে কিনে দিয়েছিলেন। চতুর্থ প্রমাণ হিসেবে সেই আংটির প্রসঙ্গ আসে। জয়িতা নিশ্চিত করে যে রাজদীপের আঙুলে সে আংটিটি ছিল, কিন্তু ঘটনার পর থেকে ওই আংটিটি আর পড়তে দেখা যায়নি। এই প্রমাণগুলো রাজদীপকে ক্রমশ কোণঠাসা করে ফেলে। আদালতে সেবন্তী এরপর 5 নম্বর পয়েন্টটি তুলে ধরেন। জয়িতা জানায় দিবাকর বাবু প্রায় 10 বছর আগে ধূমপান ছেড়ে দিয়েছেন, কিন্তু ঘটনার রাতে সে স্পষ্টভাবে একটি মিউজিক লাইটারের শব্দ শুনেছিল। সেবন্তী আদালতকে জানান যে রাজদীপ বিভিন্ন ধরনের লাইটার ব্যবহার করতেন এবং ঘটনার পর তিনি নিজের গাড়িতে সেই মিউজিক লাইটারটি খুঁজে পান। তদন্তে বেরিয়ে আসে রাত 9:15 থেকে 12:35 পর্যন্ত রাজদীপ নিজের গাড়ি ব্যবহার করলেও 12:40 দিকে সবাই যখন দিবাকরের বাড়ি থেকে বেরিয়ে যায়, তখন রাজদীপ সুকৌশলে সেবন্তীর গাড়ি নিয়ে পুনরায় সেখানে ফিরে আসেন। যদিও গাড়ির নম্বর ট্র্যাক করা সম্ভব হয়নি, কিন্তু চালকের মোবাইল লোকেশন ট্র্যাক করতে রাজদীপের উপস্থিতি নিশ্চিত হয়ে যায়। অর্থাৎ অপরাধ করার সময় রাজদীপ নিজের বদলে সেবন্তীর গাড়ি ব্যবহার করেছিলেন। সবচেয়ে চাঞ্চল্যকর তথ্য হলো এই কেসের তদন্তকারী অফিসার অলকেশ সরকার সবটা জেনেও রাজদীপকে বাঁচাতে সিসিটিভি ফুটেজ ডিলিট করে দিয়েছিলেন। তবে ডিকের বাড়ির ফুটেজ ক্লাউড স্টোরেজে সংরক্ষিত থাকায় শেষ রক্ষা হয়নি। ওয়াশরুমের নীল আলো নিয়ে যে বিভ্রান্তি তৈরি হয়েছিল, সেবন্তী সেটিও পরিষ্কার করেন। তিনি জানান নীল আলোতে বেগুনি রঙকে নীল দেখায়, আর রাজদীপ সেদিন পার্পল রঙের পোশাক পরেছিলেন, যা সেবন্তীর স্পষ্ট মনে আছে। এসব অকাট্য প্রমাণ পেশ করতে করতে সেবন্তী কান্নায় ভেঙে পড়েন। জয়িতা কাঠগড়া থেকে দৌড়ে এসে তাকে সান্ত্বনা দেয়। সেবন্তী রাজদীপের মুখোমুখি হয়ে চিৎকার করে জানতে চায় তিনি কেন এমন একটি জঘন্য কাজ করলেন। রাজদীপ তখন স্বীকার করে যে তিনি জয়িতার উপর ঈর্ষান্বিত ছিলেন। কোম্পানিতে জয়িতার অসাধারণ পারফরমেন্স দেখে ডিকে প্রায় রাজদীপকে খোঁচা দিতেন এবং জয়িতাকে পার্টনার করার কথা বলতেন। রাজদীপ ভয় পেয়ে গিয়েছিলেন যে তাকে হয়তো কোম্পানি থেকে সরিয়ে দেওয়া হবে। যেহেতু ডিকে কোম্পানির আসল মালিক এবং রাজদীপ কেবল ওয়ার্কিং পার্টনার, তাই তিনি জয়িতাকে কলঙ্কিত করে অফিস থেকে তাড়ানোর নীল নকশা সাজান। সে রাতে রাজদীপী ড্রিঙ্কসে ওষুধ মিশিয়েছিলেন। সবার অলক্ষ্যে ফিরে এসে ডিকেকে ধাক্কা দিয়ে অজ্ঞান করে দেন এবং জয়িতার উপর পাশবিক নির্যাতন চালান। অলকেশ সরকার তাকে এসব তথ্য আড়াল করতে সাহায্য করেছিল। সব শুনে ডিকে চিৎকার করে ওঠেন এবং রাজদীপকে বলেন যে তিনি কোনোদিন তাকে সরানোর কথা ভাবেননি। রাজদীপ আক্ষেপ করে বলেন শেষ পর্যন্ত তিনি নিজের স্ত্রীর বুদ্ধির কাছেই ধরা পড়ে গেলেন। সেবন্তী ঘৃণাভরে বলে যে সামান্য চাকরির জন্য এমন কাজ কেউ করতে পারে তা ভাবাই যায় না। সব শেষে সেবন্তী নিজেই রাজদীপের বিরুদ্ধে নতুন চার্জশিট ফাইল করার আবেদন জানান। আদালত সমস্ত তথ্য প্রমাণ বিচার করে দিবাকর ওরফে ডিকেকে সসম্মানে খালাস করে দেন। অসাধু অফিসার অলকেশ সরকারকে সাসপেন্ড করার নির্দেশ দেওয়া হয় এবং রাজদীপের বিরুদ্ধে মামলা শুরু হয়। বিচারের রায় শেষে বিপক্ষ দলের উকিলও সেবন্তীর সততা আর সাহসের প্রশংসা করে তাকে আশীর্বাদ করেন। এক ন্যায় বিচারের মধ্য দিয়ে জয়িতার লড়াই আর সেবন্তীর ত্যাগের এই করুণ কাহিনীর সমাপ্তি ঘটে। বিপদ কখনো অপরিচিতর বেশে আসে না, অনেক সময় তা অতি পরিচিত এবং বিশ্বাসের মুখোশ পরেই হানা দেয়। অন্যায় সয়ে নেওয়া নয়, বরং জয়িতার মতো সাহসের সাথে প্রতিবাদী হওয়াই প্রতিটি মেয়ের প্রকৃত শক্তি। তো সিরিজটি কাহিনী আপনাদের কাছে কেমন লাগলো সেটি কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।